আমরা শুরু করি। আহ, এখানে তোমার প্রিভিয়াস 12 এর মোস্ট অফ দ্য টপিকস দেখছিলাম। মোবাইল কমিউনিকেশন, ওয়্যারলেস চ্যানেল, ওয়্যারলেস কমিউনিকেশনের ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টিজ, ডিফারেন্ট ডেফিনিশনস গুলো দেখছিলাম। ঠিক আছে। লাস্ট আমরা ট্রাঙ্কিং এন্ড গ্রেড অফ সার্ভিস এটা দিয়ে শেষ করছিলাম মেবি। জি স্যার। চ্যাপ্টার 12 এর মোবাইল কমিউনিকেশনের ট্রাঙ্কিং এন্ড গ্রেড অফ সার্ভিস। এখানে এখানে দুইটা ডেফিনিশন দেখতে বলছিলাম, ট্রাঙ্কিং কি জিনিস, গ্রেড অফ সার্ভিস কি জিনিস। জিওএস, গ্রেড অফ সার্ভিস। এরপরে এরপরে চলে আসো মোবাইল কমিউনিকেশনের মোস্ট ইন্টারেস্টিং পার্ট, রিভিউ জেনারেশনস অফ মোবাইল কমিউনিকেশন। এটাতে আহ জেনারেশনস বলতে কি বোঝাচ্ছে, জেনারেশনস গুলো কিভাবে আসছে, এগুলো রিলেটেড জাস্ট কিছু এখানে কথাবার্তা আছে। এট লাস্ট আমরা এখন 4G থেকে 5G দিকে যাচ্ছি। এখানে 1G, 2G, 3G, 4G, 5G এগুলা কিসের উপর বেস বেস করে ডিফাইন করা হয়েছে, কে বলতে পারবা? মোবাইল কমিউনিকেশনের 4G বলতে কি বোঝাচ্ছে আসলে? 4G ডাটা, 4G মোবাইল কমিউনিকেশন, 4G মোবাইল সেট। 4G, 2G, 3G জেনারেশনস গুলো কিভাবে আসছে তোমাদের জানার কথা। তোমাদের ট্র্যাকের সাথে কিন্তু খুব হাইলি এটা রিলেটেড কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে। রেসপন্স করো। ওয়ান জি, 2G, 3G, 4G, 5G এগুলো আসলে জেনারেশন বেসড কিছু ক্যাটাগরি। এই ক্যাটাগরি গুলা করছে হচ্ছে 1G মোবাইল নেটওয়ার্ক অথবা ফার্স্ট জেনারেশন মোবাইল কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে এখানে একটা উম, একটা আহ, নির্দিষ্ট একটা টাইম দিছে। এই টাইমটা জুড়ে যে টেকনোলজি গুলো ছিল, এই টেকনোলজি গুলা সবগুলো মিলে হচ্ছে 1G। এরপরে মোবাইল কমিউনিকেশন সামনের দিকে যাচ্ছে এবং আহ, যত দিন যাচ্ছে টেকনোলজি গুলা তত বেশি রিচ হচ্ছে, তত বেশি অপশনস বাড়ছে। এরপরে আসলো হচ্ছে 2G। টু জি টু জিতে মোবাইল কমিউনিকেশনে যে টেকনোলজি গুলো ইউজ করা হয়তো সেগুলো এখানে মেনশন করছে। এবং একটা নির্দিষ্ট সময় জুড়ে 2G মোবাইল কমিউনিকেশন সিস্টেম পৃথিবীতে এস্টাবলিশ ছিল। এরপরে আসছে 3G, 3Gর পরে 4G।
4G এসে এখন আমরা 3G যখন ছিল তখন আসলে বেশিরভাগ মোবাইল টেকনোলজি ছিল জিএসএম বেসড। 4G যখন আসছে তখন দেখা যাচ্ছে জিএসএম এর চেয়ে আপডেটেড টেকনোলজি গুলো ইউজ করা হয় হয় যেমন WCDMA, তারপর SPSA, তারপর হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই সবগুলো মিলিয়ে হচ্ছে। তারপর লং টার্ম ইভলিউশন, LTE টেকনোলজি, এগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে 4G। 4G পরে যখন 5G আসবে তখন আরো আরো মডার্ন কিছু টেকনোলজি হয়তো অ্যাড হবে। তো এখানে আসলে ইন টোটাল জেনারেশনস গুলো ডিফাইন করছে টেকনোলজি বেসড টেকনোলজি। এক একটা টেকনোলজি আসছে এক এক ধরনের ফিচার নিয়ে। এই ফিচার গুলো কারণে কমিউনিকেশন ফাস্টার হয়েছে, ডাটা রেট ফাস্টার হয়েছে, ডাটা ট্রান্সমিশন রিসিভিং রেট ফাস্টার হয়েছে, এবং ইন টোটাল মোবাইল কমিউনিকেশনটা স্মুথ হয়েছে। এইভাবে আসলে জেনারেশনসটা ডিফাইন করছে এখানে। তো আহ, যেহেতু মোবাইল কমিউনিকেশন টেকনোলজি আপডেটেড হচ্ছে, সেক্ষেত্রে আমরা যে ডিভাইস গুলো ইউজ করি সেগুলো আপডেটেড হচ্ছে। যেমন 4G মোবাইল, 4G সাপোর্টেড মোবাইল যদি না হয় সেক্ষেত্রে 4G কমিউনিকেশনের যে টেকনোলজি গুলো আছে এগুলো এই মোবাইলটা ডিটেক্ট করতে পারবে না। সে কারণে 4G সাপোর্টেড মোবাইল মানে হচ্ছে ওই মোবাইলটার ভিতরে এমন আহ, কিছু সার্কিট আছে যে সার্কিট 4G টেকনোলজি গুলোকে রিকগনাইজ করতে পারবে। যেমন স্মার্ট টিভি, 3D টিভি আসছে, তারপর OLED টিভি আসছে। এগুলো সবগুলো 4G টেকনোলজি ইউজ করে, আহ, এগুলোর ভিতরে 4G টেকনোলজি ইউজ করার মতো ডিভাইস ইনস্টল করা আছে। এই কারণে এগুলো 4G ফোর্থ জেনারেশনের ডিভাইস হিসেবে ডিফাইন করা যায়। এই হচ্ছে জেনারেশনস। মোবাইল কমিউনিকেশনের জেনারেশনস গুলো যদি না জানো সেক্ষেত্রে উম, আমার মনে হয় পুরাই কমিউনিকেশন ফিল্ডটাই আসলে অজানা থেকে যায়। এরপরে আসছো মোবাইল কমিউনিকেশনের লাস্ট টপিক, জিএসএম। জিএসএম সিস্টেম ফর মোবাইল। জিএসএম ফর মোবাইল, জি দিয়ে গ্লোবাল, এস দিয়ে সিস্টেম, এম দিয়ে মোবাইল। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে জিএসএম টেকনোলজি। জিএসএম টেকনোলজি যখন ইন্ট্রোডিউসড হয়েছে, জিএসএম টেকনোলজি মিনস হচ্ছে মোবাইল কমিউনিকেশনের এমন কিছু প্রোটোকলস, যে প্রোটোকলস গুলো সবগুলো মিলিয়ে আহ এটাকে বলা হচ্ছে জিএসএম টেকনোলজি। জিএসএম আর্কিটেকচারটা আমরা দেখবো। জিএসএম আর্কিটেকচার যদি দেখি সেক্ষেত্রে জিএসএম টেকনোলজি কিভাবে কাজ করে আমরা আইডিয়া পাবো। এটার আর্কিটেকচারটা এর পরের পৃষ্ঠায় ফিগার হিসেবে আছে এখানে। এটা একটু খেয়াল করো। এখানে এখানে ইউজার আছে, নোটেশন আছে। এখানে ইউজার আছে, সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, তারপর মোবাইল ইকুইপমেন্ট হয়ে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউলটা মোবাইল ইকুইপমেন্ট পরে এটা যে কোনো একটা বিটিএস এ পাঠাবে সিগন্যালটা। এই ইউজারটা যে বিটিএস টাতে আছে, বিটিএস টার কাছাকাছি আছে, সেই বিটিএস টাতে পাঠাবে। বিটিএস এই সিগন্যালটা রিসিভ করে বেস ট্রান্সসিভার স্টেশন, বিটিএস মানে বেস ট্রান্সসিভার স্টেশন, মানে এখানে ট্রান্সমিটও হয় রিসিভও হয়।
বেস স্টেশন এটা। এইটাতে সিম থেকে মোবাইল ইকুইপমেন্ট হয়ে ডাটা আসলে সেই ডাটাটা সে সরাসরি বিএসসি তে পাঠাবে, বেস স্টেশন কন্ট্রোলারে পাঠাবে। বেস স্টেশন কন্ট্রোলার সে ডাটাটাকে মোবাইল সার্ভিসেস সুইচিং সেন্টারে পাঠাবে, এমএসসি তে। মোবাইল সার্ভিস সুইচিং সেন্টার সেটাকে পিএসটিএন, আইএসডিএন বা পিএসপিডিএন, সিএসপিডিএন, এই চারটা টেকনোলজি টেকনোলজি যে কোনো একটা টেকনোলজি ইউজ করে এটা ব্রডকাস্ট করবে। আর এমএসসি কে সাপোর্ট করার জন্য এখানে এইচএলআর আছে, ভিএলআর আছে, ইআইআর আছে, এইউসি আছে। এগুলো ডেফিনিশন গুলো নিচে আছে এখানে। এইচএলআর মানে হচ্ছে হোম লোকেশন রেজিস্টার, ভিএলআর হচ্ছে ভিজিটর লোকেশন রেজিস্টার। এবং এগুলোর আলাদা আলাদা কাজও আছে। ইআইআর হচ্ছে ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন আইডেন্টিটি রেজিস্টার, আর এইউসি হচ্ছে অথেন্টিকেশন সেন্টার। এগুলো এমএসসি কে সাপোর্ট করে একটা কল, একটা ডাটা ট্রান্সমিট করার জন্য। প্রত্যেকটা আলাদা আলাদা কাজ সেখানে। এগুলোর কাজগুলো যদি আমি সামারাইজ করি তাহলে এভাবে বলতে পারি, এই যে যে ডাটাটা আসছে সেই ডাটাটার ইনফরমেশন, ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন, যেমন হোম লোকেশন ইনফরমেশনটা এইচএলআর এ থাকবে, ভিজিটর লোকেশন ইনফরমেশনটা ভিজিটর লোকেশনে থাকবে, রেজিস্টারে থাকবে। ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারটাতে যে যে ইকুইপমেন্টস গুলো এখানে ইউজ করা হচ্ছে ওইগুলোর আইডেন্টিফিকেশনের ডাটাটা এখানে স্টোর করা থাকবে। আর অথেন্টিকেশনের সেন্টারের কাজ হচ্ছে যে কোনো একটা ইউজারকে অথেন্টিকেট করা। এটা আসলে গ্লোবাল ইউজার নাকি হোম ইউজার নাকি, অথবা এটা কোন বিটিএস থেকে আসছে, এটা অথেন্টিকেট করা। ইন টোটাল এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে জিএসএম আর্কিটেকচার। এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে, রাইট দ্য ব্লক ডায়াগ্রাম অফ জিএসএম আর্কিটেকচার এন্ড ডেসক্রাইব ইটস ডিফারেন্ট পার্টস। এভাবে একটা কোয়েশ্চেন হতে পারে, এটা ইম্পর্টেন্ট। ফিগার 12.11 নোট করছো? আমার কথা শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি জি স্যার। জিএসএম জিএসএম এ এই জাস্ট জিএসএম আর্কিটেকচারটা দেখলেই হবে, নিচের নিচের পার্টস গুলো আর দেখতে হবে না। হুম, এটার সাথে সাথে আমাদের চ্যাপ্টার 12 শেষ। মোবাইল কমিউনিকেশন, ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়্যারলেস চ্যানেলস, জিএসএম, এগুলো দিয়েই এই চ্যাপ্টার 12টা সাজানো ছিল। চ্যাপ্টার 12-এ এই এই টপিক গুলোতে হাইলাইট করলে হবে। আর আমরা বলছিলাম লাস্ট টপিক চ্যাপ্টার 13 স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশনটা পড়াবো। এটার কিছু বেসিক টপিক নিয়ে আমরা আলোচনা করব। স্যাটেলাইট কমিউনিকেশনের বেসিকটা কে বলতে পারবা? স্যাটেলাইট কমিউনিকেশনের বেসিক। স্যার স্যাটেল স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ, স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে হলো যে স্যাটেলাইট গুলো হলো যে স্যার ভিন্ন ভিন্ন ক্যাটাগরি স্যাটেলাইট থাকতে পারে। যেমন ধরেন ভূমি থেকে 500 কিলোমিটারের ভিতরে যে আবহাওয়া যে স্যাটেলাইট গুলো, আবার হলো ভূমি থেকে হলো যে বস্তির যে স্যাটেলাইট গুলো। তো সবগুলো স্যাটেলাইটের ক্ষেত্রে হলো যে
ভূমিতে কিছু হলো যে আমাদের বেস স্টেশন থাকে, যেমন বাংলাদেশে আছে হলো যে রাঙামাটিতে আছে, গাজীপুরে আছে, যেগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে কানেক্টেড। তো এক্ষেত্রে হলো যে হ্যাঁ। ভূমিতে কিছু রিপিট ট্রান্সপন্ডার আছে, যেটা হলো স্যাটেলাইটেও আছে। ওই ট্রান্সপন্ডার গুলো হলো যে রিসিভার ট্রান্সপন্ডার এবং সেন্ডার ট্রান্সপন্ডার। তো ভূমি থেকে আমি যদি কোনো একটা সিগন্যাল স্যাটেলাইটে পাঠাই, ওটা হলো যে ওখানে রিপিটার আছে, রিপিটার ওটাকে বর্ধিত করে পৃথিবীর অন্য একটা প্রান্তে পাঠায় এইভাবে। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। কিছুটা আইডিয়া পাওয়া গেল। এরপরে স্যাটেলাইট, আসলে স্যাটেলাইটের কনসেপ্টটা কেন আসলো? স্যাটেলাইট বলতে এখানে আমরা যদি ন্যাচারাল স্যাটেলাইট চিন্তা করি, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেক্ষেত্রে পৃথিবী সূর্যের একটা স্যাটেলাইট। এখন এখানে ফিজিক্সের অনেকগুলো টার্মস চলে আসে আসলে স্যাটেলাইট ব্যাখ্যা করতে গিয়ে। এই পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, তারপর ডিসেন্ট্রিফিউগাল ফোর্স আছে। এই দুইটা যদি সমান হয়, তাহলে সে সারা জীবন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকবে। আর যদি একটা আরেকটা চেয়ে কম বা বেশি হয়, সেক্ষেত্রে সে ঘুরতে ঘুরতে একসময় সূর্যের দিকে যেতে থাকবে, সূর্যের সেন্টারে গিয়ে সে ধ্বংস হয়ে যাওয়ার কথা। আবার দেখা যাচ্ছে পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরতেছে, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরতেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মুন আর্থের একটা স্যাটেলাইট। এই ন্যাচারাল কনসেপ্ট, স্যাটেলাইট। ন্যাচারাল স্যাটেলাইট, রাইট। এই কনসেপ্টটা থেকে আসলে টেরেস্ট্রিয়াল যে সায়েন্স আছে, টেরেস্ট্রিয়াল সায়েন্সটাতে এই কনসেপ্টটাকে কাজে লাগাই স্যাটেলাইট কমিউনিকেশনটা কিভাবে করা যায় সেটার আইডিয়াটা আসছে। যেমন এখানে এট ফার্স্ট সেন্ট্রিফিউগাল ফোর্সের বিষয়টা মাথায় আসছে। একটা জিনিসকে কেন্দ্র করে তুমি যদি ঘুরতে থাকো, তুমি তোমার এটার কেন্দ্রের দিকে তুমি একটা আকর্ষণ পাবা, এবং এক পর্যায়ে তুমি এটার কেন্দ্রের দিকে যেতে থাকবা। ঠিক কেন্দ্রের দিকে গিয়ে সজোরে তুমি আঘাত করবা, যদি তোমার রোটেশনটা একটা চার্টেন পিরিয়ড জুড়ে হয়। আর তুমি যখন আহ যে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরবা, তোমার আহ ঘোরার যে ব্যাগটা আছে সেটা বাইরের দিকে একটা ফোর্স ক্রিয়েট করে ডিসেন্ট্রালাইজড করার জন্য। এই সেন্ট্রিফিউগাল ফোর্স এবং ডিসেন্ট্রালাইজিং ফোর্স দুইটা যদি সমান হয়, তখন দেখা যাচ্ছে আহ একটা সাবস্টেন্স একটা সেন্টার থেকে নির্দিষ্ট দূরত্বে সে ঘুরতে থাকে, এবং এটা সারা জীবন ঘুরতে থাকবে, কারণ এখানে একটা ব্যালেন্সিং ইফেক্ট কাজ করে। তো এখানে এই আর্থের আর্থের চারপাশে ঘোরার জন্য তুমি যদি এমন একটা আহ, গাড়ি টাইপের জিনিস বানাতে পারো, যেটা আসলে আর্থের চারপাশে ঘুরবে, এবং এটা আহ আর্থের সাথে সেন্ট্রিফিউগাল ফোর্স এবং ডিসেন্ট্রালাইজিং ফোর্স এগুলা কাভার করতে পারবে, ওই একই ইকুয়াল টু হবে সেন্টারের দিকে যে আকর্ষণ এবং সেন্টারের বাইরে যে আকর্ষণ, সে দুইটা যদি ইকুয়াল হয়, তখন দেখা যাচ্ছে তুমি আর্থের বাইরে যে ট্র্যাকটাতে তাকে থ্রো করবা, সে ওই ট্র্যাকে ঘুরতে থাকবে, ওই ট্র্যাকের বাইরে যাবে না কখনো, এবং সে সারা জীবনে আসলে এই ট্র্যাকটাতে ঘুরতে থাকবে। এইভাবে যদি তুমি একটা গাড়ি বা একটা ভেহিকেল সেট করতে পারো, এই পৃথিবীতে বানায়, এটা যদি আর্থের চারপাশে ঘোরার মতো করে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিতে পারো, তাহলে এটা সারা জীবনই ওখানে ঘুরতে থাকবে, এবং ওইটার পাওয়ারটা পাই হচ্ছে সোলার এনার্জি থেকে। প্রত্যেকটা ভেহিকেলের এই স্যাটেলাইট যেগুলো বানানো হয়, সেগুলার পাকার মতো কতগুলো পার্ট থাকে, যেখানে আসলে সোলার সেলস গুলো থাকে, সোলার প্যানেল গুলো থাকে। এই প্যানেল গুলো সূর্য থেকে আলো পায়, ওখানে পৃথিবীর বাইরে যখন সে যায়, তখন সূর্য থেকে আলোটা আরো বেশি হয়, ইন্টেন্সিটি বেশি হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আহ সে ইজিলি সোলার এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে, এবং ওখানে ব্যাটারি থাকে, ব্যাটারি গুলো চার্জ হয়, ডিসচার্জ হয়, এভাবে চলতে থাকে।
তাহলে সে ওই ভেহিকেলটা কি খাবে সেটাও কিন্তু ওখানে তোমাকে তার সাথে দিয়ে দিতে হবে। কারণ এখানে তুমি তো ফুয়েল নিয়ে গিয়ে এত দূরে আর্থের বাইরে গিয়ে ফুয়েল নিয়ে গিয়ে তাকে কিছুদিন পর পর ফুয়েল রিফুয়েলিং করতে পারবা না। এই কনসেপ্ট গুলো সবগুলো কাজে লাগাই আসলে স্যাটেলাইট কমিউনিকেশনটা স্টাবলিশড হয়েছে। এই ক্ষেত্রে আর্থের চারপাশে যখন তুমি একটা অ্যান্টেনার মতো একটা জিনিসকে আহ ঘুরাতে পারবা, তখন দেখা যাচ্ছে পুরো আর্থটা তোমার কন্ট্রোলে চলে আসবে। পুরো আর্থের যত মানুষ আছে সবার সাথে তুমি কমিউনিকেট করতে পারবা। এই কনসেপ্টটা থেকে আসলে স্যাটেলাইট কমিউনিকেশনটা আসছে। আমরা এখানে একটা বেসিক ইন্ট্রোডাক্টরি কিছু ইনফরমেটিভ একটা ভিডিও আছে, এটা আমরা একটু দেখি। এখানে স্যাটেলাইট কমিউনিকেশনটাকে হাইলাইট করছে। এখানে হোয়াট ইজ এ স্যাটেলাইট, এটা ডেফিনিশন দিছে। তারপর স্যাটেলাইট কত প্রকার, ন্যাচারাল স্যাটেলাইটস, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। ন্যাচারাল স্যাটেলাইট গুলো নিয়ে আমাদের আসলে কোনো মাথা ব্যথা নেই। যেমন তোমার আমি দুইটা এক্সাম্পল বললাম ন্যাচারাল স্যাটেলাইটের। আর্থের স্যাটেলাইট হচ্ছে মুন, আবার সানের স্যাটেলাইট হচ্ছে আর্থ। এগুলো ন্যাচারাল, এখানে আসলে মানুষের কোনো হাত নেই। কিন্তু আর্থের বাইরে যে ভেহিকেল গুলো আমরা আর্থের ভিতর থেকে পাঠাই, এবং ওই ভেহিকেল গুলোর সাথে অ্যান্টেনা থাকে এবং অন্যান্য সাপোর্টিভ এলিমেন্টস গুলো থাকে, ওইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো দিয়ে কিভাবে কমিউনিকেশনটা হয় সেটা এখানে ধাপে ধাপে এক্সপ্লেন করার চেষ্টা করছে। এগুলো একটু পড়ো, এই লেখা এই বুলেট পয়েন্টস গুলো একটু পড়ো। পড়তেছো? জি স্যার। এরপরে বেসিক এলিমেন্টস অফ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। এই স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের বেসিক এলিমেন্টস গুলোর মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে আর্থ স্টেশন। আর্থ স্টেশনটা আর্থে থাকে, স্যাটেলাইটটা আর্থের বাইরে ঘুরতে থাকে। আর টেরেস্ট্রিয়াল সিস্টেমটা আর্থ স্টেশনের সাথে ইউজারের কমিউনিকেট করায় দেয়। ইউজার হচ্ছে আমরা। এই হচ্ছে বেসিক এলিমেন্টস অফ স্যাটেলাইট কমিউনিকেশন। বুলেটস গুলো পড়ো।
এখানে কি দেখাচ্ছে ফিগারটাতে? এই ফিগারটাতে দেখাচ্ছে তোমার কিভাবে ইউজাররা, যেমন মোবাইল ইউজার আছে, কম্পিউটার ইউজার আছে, অথবা ফ্যাক্স বা অন্য কোনো ডিভাইস আছে, এগুলো সবগুলোকে যদি আমরা ডট সেন্স ইউজার বলি, সেক্ষেত্রে ইউজার এখান থেকে ডাটা টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক হয়ে ট্রান্সমিটিং আর্থ স্টেশনে পাঠাবে। আর্থ স্টেশন এটাকে স্যাটেলাইট হয়ে অন্য যে রিসিভিং এন্ড আছে, রিসিভিং এন্ডে আরেকটা আর্থ স্টেশনে পাঠাবে। এই হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। এখানে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম নামে দুইটা পার্ট আসছে। The earth station modulates the signal and sends that signal to the satellite in a space on the uplink frequency spectrum. আর the satellite amplifies and processes the signal, যে সিগন্যালটা আর্থ স্টেশন থেকে আসছে সেটা অ্যাম্প্লিফাই এবং প্রসেস করে রিট্রান্সমিট করে অন্য একটা, রিট্রান্সমিটস ইট ব্যাক অন দ্য ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এখানে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হচ্ছে টু স্যাটেলাইট, আর ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হচ্ছে টু আর্থ স্টেশন ফ্রম স্যাটেলাইট। এই ফিগারটা দিয়ে এটা এটা দেখাচ্ছে। ট্রান্সমিটিং আর্থ স্টেশন থেকে আপলিঙ্ক হয়ে স্যাটেলাইট, স্যাটেলাইট থেকে ডাউনলিঙ্ক হয়ে রিসিভিং আর্থ স্টেশন। এইভাবে একটা ডাটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইজিলি ট্রান্সমিট হয়। এটা আসলে ওয়্যার দিয়ে সম্ভব ছিল না, বা ওয়্যারলেস মিডিয়া দিয়ে, এই স্যাটেলাইট কমিউনিকেশন দিয়েই এটা বেস্ট। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ ট্রান্সমিটার ইন স্যাটেলাইট কমিউনিকেশন। একটা ট্রান্সমিটারের ভিতরে, স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ট্রান্সমিটারের ভিতরে এই পার্টস গুলো থাকে। বেসব্যান্ড সিগন্যালটা কে এনকোড করে, মডিউলেশন করে, আপ কনভার্টারের মাধ্যমে আপ কনভার্টারের মাধ্যমে অ্যাম্প্লিফায়ার হয়ে এটা অ্যান্টেনায় যায়। এবার অ্যান্টেনা থেকে এটা স্যাটেলাইট রিসিভ করে। এরপরে রিসিভিং এন্ডে কি হয়? রিসিভিং এন্ডে অ্যান্টেনা থেকে যে সিগন্যালটা পাই সেটা যদি উইক টাইপের হয় বা কোনো লস থাকে, সে কারণে এটা প্রথমেই অ্যাম্প্লিফাই করা হয়। এরপরে ডাউন কনভার্টারে যায়, ডাউন কনভার্টার থেকে ডিমোডিউলেটর এর মাধ্যমে ডিমোডিউলেটেড হয়ে মাদার সিগন্যালটা ডিকোডেড হয়ে বেসব্যান্ড সিগন্যাল হিসেবে বের হয়। সেক্ষেত্রে দেখো একটা বেসব্যান্ড সিগন্যাল ট্রান্সমিট হওয়ার পরে রিসিভিং এন্ডে এসে এই প্রসেস গুলা হয়ে আবার বেসব্যান্ড সিগন্যালে রূপান্তরিত হচ্ছে। এই হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভারের কাজ স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে। এইগুলো ফ্রিকোয়েন্সি রেঞ্জ মোটামুটি। এই হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। আমরা বইতে ফিরে যাই। এখানে এই ভিডিওটা দেখার পরে আমরা যদি এখানে আসি, সেক্ষেত্রে এখান থেকে বাকি কনসেপ্ট গুলো এখান থেকে পাবো।
এখান থেকে বাকি কনসেপ্ট গুলো দেখে নিবা। টাটা। স্যার আমাদের বই থেকে কোন কোন পার্ট গুলো ভিডিওটা দেখার পর? স্যাটেলাইট কমিউনিকেশন থেকে জাস্ট এই বেসিকটা দেখলে হবে, আর এখান থেকে প্রথমের দিকে টপিক গুলো দেখবা। স্যার একটু যদি স্পেসিফাই করতে হচ্ছে তো মানে ভিডিওটা তো আছে, আর এখান থেকে কোন পার্ট গুলো 13.3 পর্যন্ত দেখলে হবে। 1 2 3, 13.1 2 3। স্যার ম্যাথমেটিক্স গুলো দেখতে হবে? 13.12 দুইটা ম্যাথ আছে, এই দুইটার ম্যাথ দেখবা। 13.1 এর 13.2 হচ্ছে এটা। ঠিক আছে। স্যার আমাদের রিভিউ ক্লাসটা কবে হবে? রিভিউ ক্লাস নেক্সট রোববারে। তোমাদের অলরেডি এখন পিএল চলতেছে না? রুটিন হয়েছে স্যার তোমাদের? একটা ছোটখাটো আউটলাইন লাগবে স্যার। রুটিন হয়েছে তোমাদের? রুটিন এক্সাম রুটিন হয়েছে? 28শে মে হলো ট্রিপলি কোর্সটা। এমনি শুরু কয় তারিখ? 7 মে। 7 মে। সেক্ষেত্রে এখন কিন্তু তোমাদের, আচ্ছা আমি রোববারেই লাস্ট ক্লাস নিব, রোববারে একটা রিভিউ ক্লাস দিব এই স্যার সিলেবাসটার উপর। একটা আউটলাইন দেওয়া যায় না? ভালো। আউটলাইন বলতে আমি জাস্ট যেগুলো পড়াইছি প্রথম থেকে সেগুলো রিভাইজ অর্ডারে বলার চেষ্টা করব, যেগুলো পড়াইছি এগুলা। স্যার আপনি যদি একটা আউটলাইন রেডি করে দিতেন, মানে আমাদের কোন টপিকগুলো পড়া লাগবে সেই যেমন স্যার আমাদের দেখা যাচ্ছে একটা সেকশন আপনি বলছেন, তো ওইটা পড়তে গিয়ে দেখা যাচ্ছে আবার কিছু কিছু জিনিস আরো বাড়তি এসে যাচ্ছে, বা দেখা যাচ্ছে এমবিগিটি রয়ে গেছে। এমন এমন হয়েছে কিছু ম্যাথ মানে এটা দুইটার মাঝখানে রয়ে গেছে, এখন আমরা বুঝতেছি না ওইটা বাদ দিব কি বাদ দিব না। তো কারণ দেখা যাচ্ছে ওই ম্যাথ গুলোতে আবার কিছু আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ, এগুলো একটা প্রবলেম। তারপর প্রবলেমটা হচ্ছে স্যার বইটা অনেক এটা আশা পুরনো। করি আর আশা করি রিভিউ ক্লাস এটা নেয়ার পরে এই প্রবলেমস গুলো থাকবে না। ওকে স্যার। জি।
রিভিউ ক্লাসটা রিভিউ ক্লাসটাই আমার আউটলাইন হিসেবে কাজ করবে। ঠিক আছে। জি স্যার, ওইটা হলে স্যার অনেক ভালো হয়, কারণ আমাদের হ্যাঁ সিলেবাস দেখে তো আমরা কোনো রকমে আগাতে পারবো না। আর কারণ এবার অনেক সমস্যার কারণে দেখা গেছে ভার্সিটি অনেক সময় বন্ধ ছিল, দেখা হ্যাঁ গেছে হ্যাঁ অনেক সমস্যা হয়েছে। তো স্যার হ্যাঁ এই হ্যাঁ সেমিস্টার থিওরি পড়াশোনা একেবারে হয়নি, হুম, প্রজেক্টের উপরে আছে স্যার। বুঝছি। ওইটা স্যার না, হেল্পফুল এটা হবে আমাদের। আশা করি আহ, উম, প্রথম থেকে আমরা যখন সামনের দিকে আগাবো তখন তোমাদেরকে সাথে সাথে এগুলো নোট করে ফেলতে হবে।